বলুন দেখি, মানুষ ভয় পায় কিসে? ভূতে? না, ভূতে ভয় পাওয়ার দিন আর নেই। আসলে মানুষ ভয় পায় অজানাকে। এই ধরুন না, মাঝরাতে বিছানায় শুয়ে শুনলেন আপনার মা বাইরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছে, অথচ উনি আপনার সাথেই বিছানায় শুয়ে আছেন। অথবা ভরদুপুরে পিছু পুকুর ধারে একলালা বসে হঠাৎ দেখলেন একটা হাত জলের উপর থেকে উঠে এলো। কেমন লাগবে বলুন তো? এরকমই গা ছমছমে অনুভূতি নিয়ে আজ শুনবেন ফিয়ার তো একলা, তাই সাহস দেখিয়ে আজ অন্তত একলা কোথাও যাবেন না। কিন্তু চলুন সবাই মিলে আজকে যাই অজানাকে জানবার অভিযানে, যার নাম ভয় পাবেন না। অনুগ্রহ করে শেষ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে, অনুগ্রহ করে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। কি হলো দাদা, তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ, এই তো। কোথায়? আহ, আপনি কিন্তু বড্ড দেরি করছে। কি হলো? আরে, হাত কেটেছেন তো? আরে দাঁড়ান দাঁড়ান, এই তো এখানে, হয়ে গেল। অভয়বাবু কিছুতেই তার ট্রেনের টিকিটটা খুঁজে পাচ্ছিলেন না। এটা ওনার বরাবরের সমস্যা। অফিসের কাজ বাদে প্রায় সবকিছুই তিনি ভুলে যান। এই নিয়ে রোজগার জীবনে কম বিপদেও পড়েন না। এই যেমন এখন স্টেশনের লোকজন যেতে যেতে তার এই অপদস্থ হওয়াটা বেশ উপভোগ করছে। শেষ অবধি ফাইন মিটিয়ে কোনো রকমে বেরিয়ে এলেন অভয়বাবু। নিম্নচাপের জন্য সকাল থেকেই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। এখন তার সাথে বেশ জোর হাওয়াও চলছে। এবার বৃষ্টির তোড়টাও বেড়েছে বলে মনে হলো। অফিসের কাজে একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে তাকে। অফিসে গিয়ে হুকুম পেয়েই একটা 20 মেইল এক্সপ্রেস ধরে আসানসোলে গাড়ি বদল করে ঝালিদা নামতে নামতে প্রায় 10:15। এখন তো তাকে রাতটা কোনো হোটেলেই কাটাতে হবে। কিন্তু এই বৃষ্টিতে কি করে হোটেল খুঁজবে? বাইরে একটা রিক্সা অবধি নেই। অভয়বাবু ব্যাগ হাতলেন। ছদর থাকতে পারলাম না। হ্যাঁ, এখন একটা অ্যাপার্টমেন্টে ভাড়া থাকি আর কি। বাড়ি থাকতে বড় বলেই মনে হলো। হিস, উনি প্রশ্ন করে ফেললেন। কোনো ব্যক্তিগত সমস্যাও তো হতে পারে। ভদ্রলোক কিন্তু একটুও বিরক্ত বোধ করলেন না, বরং হেসে বললেন, বললে বিশ্বাস করবেন না, ভাববেন নেশা ভাঙ করে আসি বোধহয়। না, এই তো দিব্যি কথা বলছে। প্রসাব কেন থাকতে পারেনি বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়। বলুন না হয়, এই বৃষ্টিরও বোধহয় খুব একটা থমার দ্বারা নেই। ভদ্রলোক হঠাৎ খুব সিরিয়াস হয়ে বললেন, আপনি কখনো কোনো হান্টের বাড়িতে থেকেছেন? হঠাৎ অনেকগুলো স্মৃতি অভয়বাবুর চোখে ভেসে উঠল। বরাবরই তার এসব বিষয়ে আগ্রহটা অতিরিক্ত। একবার কেন, বহুবার কলকাতার আনাচে কানাচের সমস্ত ভৌতিক অপবাদ পাওয়া বাড়িগুলো তিনি চুষে ফেলেছেন। কিন্তু সত্যি বলতে কি, স্ট্রিক্ট প্রুফ কিছু পাননি কখনো, ওই অস্পষ্ট অনুভূতি ছাড়া। অভয়বাবু মুখে বললেন, হ্যাঁ মানে তা থেকেছি কয়েকবার শখে। মানে সত্যি বলতে 6 মাস পারবেন থাকতে? একদানা কথাগুলো বড্ড কাটা কাটা সোনালি ভদ্রলোকের। অভয়বাবু জোর চমকেছেন। লোকটা বলে মুখে বললেন, আপনি 6 মাস থাকতে গেলেনই বা কেন? হাহ, অদ্ভুত, বিশ্বাস হচ্ছে না তাই না? ভাবছেন নেশা করে গাল গল্প। আগেই বলেছিলাম। অভয়বাবু বুঝলেন এইভাবে রিয়েক্ট করাটা তার উচিত হয়নি। আগে শোনাই যাক না কি বলে। না, নাম সরি ভাই, আমি সেটা বলতে চাইনি। মানে আপনি যখন জানতেননি যে, মানে তাহলে কেন থাকতে গেলেন? তাহলে একদম প্রথম থেকেই বলতে হয়। শুরু করুন। মেজাজটা জমে উঠল অভয়বাবু। খাতাগুলো ফুল স্লিপ করে নিলে আরেকবার জোরে আকাশ ঝলসে উঠল। যখনকার কথা বলছি তা প্রায় 5 বছর আগেকার কথা। আমি তখন পালানজাতে সবে সবে একটা আইটি কোম্পানিতে চাকরি পেয়েছি। ঝাড়গ্রাম থেকে ফ্যামিলি নিয়ে তখন আসা একেবারেই অসম্ভব ছিল। সত্যি বলতে ফ্যামিলি মানে আমার শুধু স্ত্রী, ছোটবেলা থেকেই। মামা বাড়িতে মানুষ, মা বাবা অনেকদিন আগেই গত হয়েছেন, তো স্ত্রীকে আনার জন্য একটা ফ্ল্যাট খুঁজছিলাম ধারাবাড়িতে। নতুন সংসার পাতার ইচ্ছা ছিল না, এর আগেও সংসার পাতার ইচ্ছা ছিল না। একেবারে লাকিলি ঝালিদায় একটা গোটা বাড়ি বিক্রি হচ্ছিল। আপনি ভাবছেন কোন পুতুরের বাড়ি কম টাকায় বিক্রি হচ্ছিল? থাকে না, একেবারে নতুন ঝকঝকে বাড়ি, 4 কাঠা জমিতে মাত্র 5 লাখ। ভাবতে পারেন কেউ? ঝাঁকারি কিনে নিলাম, কিন্তু স্ত্রীকে সারপ্রাইজ দেব বলে জানলাম না। ঘোষণার সময়টা নিচ্ছিলাম আর কি। তো একদিন অফিস থেকে ফিরেছি,
আসবাবগুলো সবে এসেছে, সকালবেলায় পুরো বাড়ি এদিক ওদিক অগোছালো হয়ে আছে। এইসব ভাবতে ভাবতে গেটের তালা খুলতে যাব, ওমা দেখি গেট কি, সদর দরজা সব খোলা, এমনকি ঘরে আলো জ্বলছে। সাত পাঁচ ভাবতে ভাবতে সাবধানে ভেতরে ঢুকল। সমস্ত বাড়ি সুন্দর করে সাজানো গোছানো। ভাবতে অসুবিধা হচ্ছিল যে চোর এসে ঘর গুছিয়ে আলো জ্বালিয়ে চুরি করছে। হঠাৎ আমার স্ত্রী নেমে এলো উপর থেকে। কি গো, এই আসার সময় হলো? তোমার কখন থেকে রান্নাবান্না করে অপেক্ষা করছি, সব ঠান্ডা হয়ে গেল। যে আমার তো কথা সরছে না। তুমি এখানে, মানে কি করে এলে, মানে জানলে কিভাবে? শতরূপা এককাল হেসে বলল, "হুঁ, তবে কেমন সারপ্রাইজটা দিলাম বলো? খুব চালাক না, আমাকে বোকা বানাবে।" সত্যি, সেদিন খুব চমকেছিল, এতটাই যে সে চমক ৬ মাসেও ভাঙেনি। অভয়বাবু বললেন, তারপর থেকে কি আপনার আর আপনার স্ত্রীর ওপর কি অত্যাচার শুরু হলো নাকি? ভদ্রলোক হালকা হাসলেন। মনে হলো যদিও গাঢ় অন্ধকারে তা দেখা গেল না। এত তারা কিসের আগে, শুনুন পুরোটা। হ্যাঁ তো, কটা দিন বেশ ভালোই কাটল। আমি আর রূপা একসাথে বেশ ছিলাম, কিন্তু যতদিন যেতে লাগলো আমার শরীর ভেঙে পড়ছিল। কি জানি কি এক অজানা অসুখ বেড়ে চলেছিল। আমি বাইরে বেরোনো বন্ধই করে দিলাম। ডাক্তারের কাছে অবধি যেতাম না, আর বাইরের কারো আসা পছন্দও করতাম না। সবাই বলতো আমি নাকি পাগল হয়ে যাচ্ছি। আমার কিচ্ছু যায় আসতো না, বিশ্বাস করুন। রূপারও না আমি আর ও একেবারে আলাদা হয়ে গিয়েছিল। পুরো জগৎ থেকে এতটাই আলাদা হয়ে গিয়েছিলাম যে আমার মামা বাড়ির, শ্বশুর বাড়ির ৩ টানা সেন্সলেস ছিলাম। যখন চোখ খুললাম কিচ্ছু মনে ছিল না। পরে ওরা বলেছিল যে যখন ওরা আমার বাড়িতে গিয়েছিল তখন রূপা বাড়িতে ছিল না। সব মনে পড়ার পর একটু অবাক হয়েছিলাম যে এভাবে আমরা কি করেছিলাম। ডাক্তারও বলেছিলেন আমার সামান্য মস্তিষ্ক বিকার ঘটেছিল। বিশেষত যে পরিমাণে ফুড পয়জনিং হয়েছিল তাতে আর কিছুদিন ওইভাবে থাকলে পরলোকের পথ। সুগন্ধ এই আর কি। কিন্তু আপনার স্ত্রীর তাহলে কি হলো? অভয়বাবুর স্বর কিঞ্চিত অথচ্চ শোনাল। আপনার মতে এসব বাড়ির বাস্তুদুষ্টুস ভদ্রলোক খানিক হাসল। আগে না ওসব হলে তো ৪টে পুজো করে প্রপার্টিটা বাঁচানোর চেষ্টা করতাম। আমার কলিগরাই খোঁজ দিল রূপার ওর বাপের বাড়িতে ছিল। আমি আর কোনো যুক্তি ভাবতে পারছিলাম না। শুধু ভাবছিলাম একটা বড় ভাড়া থেকে আমি আর রূপা দুজনেই বেঁচে ফেলেছি। হাসপাতাল থেকে বেরিয়েই প্রথমে গেলাম শ্বশুর বাড়ি, কিন্তু ঢুকেই শতরূপার যে রূপ দেখলাম, ও তো আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিল। কি বুঝছেন কি? আমিও তো বাক্যহারা হয়ে গেলাম। তারপর ও যা পড়ল সেটা শুনে আমার রক্ত। তার আগে অভয়বাবুর খানিক ইচ্ছে হলো সেই বাড়িটা একবার দেখে আসেন। আবহাওয়ার মেজাজ আর সুযোগ দুটোই তার পা দুটোকে মন্ত্রমুগ্ধের মতন বাম দিকের গলিতে টেনে নিয়ে চলল। মেঘের আড়াল সরে গিয়ে চাঁদ উকি দিচ্ছে শিরশিরে একটা বাতাস অভয়বাবুর ভিজে শরীরের উপরে হাড় কাঁপানো অনুভূতি দিচ্ছে। যদিও সেটা ঠান্ডার না ভয়ে। অভয়বাবু নিজেও জানেন বেশ কিছুটা এগোনোর পর একটা ভাঙাচোরা বাড়ির ভগ্নাবশেষ চোখে পড়ল। তার ৫ বছরে এই অবস্থা নিশ্চয়ই ঠিকমতো সারানোর সময়টাও পাননি ভদ্রলোক। বাড়ির সামনের রাস্তায় চারিদিক বট অসত্যের ঘন ছায়া, কিন্তু বাড়িটা চাঁদের আলোয় মায়া মায়া দেখাচ্ছে। স্পষ্ট কিছুই দেখা যায় না। অনেকটা জায়গার মাঝে দ্বীপের মতন জেগে আছে কটা খাড়া দিওয়াল, আর চারিদিক ভাঙাচোরা পাঁচিলের কঙ্কাল। সামনে একটা জংধরা গেট অভয়বাবুর বুক ঠিক ঠিক করছে। তিনিও কি তার কোনো চেনা মানুষের মিথ্যে মোহ অনুভব করবেন? এত সৌভাগ্য কি হবে তার? কার হবে সেই মোহেবু? জীবিত নাকি? এত কোনো আত্মীয় নার্ভে এখনো আগের মতন জোর আছে তো সহ্য করতে পারবেন তো? এসব ভাবতেই গেটটায় হাত রাখলেন অভয়বাবু। সামান্য ঠেললে ক্যাচ করে একটা শব্দ, আর সঙ্গে সঙ্গে মাথায় তীব্র একটা আঘাত, একটা চাপা আর্তনাদ। তারপর সব। আহ, বাবা, ও বাবা, ঠিক আছো এখন? চোখ খুলে অভয়বাবু প্রথম নিজের ছেলের মুখটা দেখতে পেলে চট করে আগের ঘটনাগুলো মনে পড়তেই তার নিজের ছেলেকে কে দেখাটা ভ্রম মনে হল।
যদিও ভ্রম যে নয় তা খুব শীঘ্রই বুঝতে পারলেন যখন দেখলেন যে তিনি শুয়ে আছেন হাসপাতালের বেবি। প্রথমে তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না, তারপর শুনলেন রাতে নাকি তার মাথা কোনোভাবে ফেটে যায় ও রাস্তায় এক লোক দেখে তাকে হাসপাতালে নিয়ে এসেছে। ও বাড়িতেও খবর দেয়। অভয়বাবু বুঝলেন ওইভাবে নিঝুম রাতে ওরকম জায়গায় যাওয়াটা একেবারেই অবিবেচকের মতো কাজ হয়েছে। আরে, তোর মা কোথায়? মা আসছে। আমি তো সকাল সকাল খবর পেয়েই উঠলাম। এসব কি করে হলো বাবা? আমার তো কিছুই মনে পড়ছে না। আরে বাবাই যে ভর্তি করে দিয়েছে সে চলে গেছে। না না, ওই কাকু বাইরে